বৈচিত্র্যময় ইতিহাস চর্চার একটি বিশেষ দিক স্থাপত্য শিল্পের ইতিহাস। স্থাপত্য আজ থেকে আমরা যদি ৫,০০০ বছরের আগে চলে যাই বা ৫,০০০ বছর পেছনের দিকে চলে যাই, তাহলে দেখছি যে পৃথিবীর বিভিন্ন সভ্যতাগুলো সঙ্গে যুক্ত ছিল স্থাপত্য। নানা ধরনের স্থাপত্য আমরা সেই প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে দেখতে পাই। ভারতে, মধ্যপ্রাচ্যে, আফ্রিকার মিশরে, মেসোপটেমিয়ায় কম বেশি সব জায়গায় স্থাপত্য দেখতে পাই। সেটা অনেকটা সেই সময় শিল্পের পর্যায়ে না থাকলেও পরবর্তী পর্যায়ে এই স্থাপত্যগুলো নিয়ে যারা গবেষণা করেছেন, যারা চিন্তা ভাবনা করেছেন, প্রযুক্তিবিদরা, বিজ্ঞানীরা, চিন্তাবিদরা, ইতিহাসবিদরা, প্রত্নতাত্ত্ববিদরা, তারা নানাভাবে এর গুরুত্ব নির্ধারণ করেছে। মিশরে পিরামিড বিরাট স্থাপত্যর একটি বড় উদাহরণ। সেই সঙ্গে আমার স্ফিংক্স যেটা দেখছি, এটাও একটা স্থাপত্যের বড় দিক। নানা দিক দিয়ে নিজেদের ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি কিংবা বৈদেশিক কোনো শত্রুকে ভয় দেখানোর জন্য বা ক্ষমতা প্রদর্শনের জন্য স্ফিংক্স নির্মাণ করা হয়েছিল, শহরকে বাঁচানোর জন্য। এটা একটা প্রতীক হলেও এর গুরুত্ব ছিল অসীম। পিরামিড আমরা দেখছি যে এত বড় একটা স্থাপত্য, মিশরকে আমরা জানি পিরামিডের দেশ। পাহাড় কেটে প্রাচীন মিশরীয় শাসকরা সাধারণ মানুষদের দিয়ে পাহাড় কেটে বড় বড় খণ্ড সেখানে তাদেরকে দিয়ে আনিয়ে এই স্থাপত্যগুলো মিশরের রাজারা, যারা ফেরাও বলে পরিচিত, তারা নির্মাণ করেছিলেন। এটা তাদের ক্ষমতা হোক, মর্যাদা হোক, প্রভাব বা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার জন্য তারা এই ধরনের স্থাপত্য নির্মাণ করেছিলেন মিশরের বিভিন্ন জায়গায় ফেরাওরা। এবং তার মধ্যে আমরা জানি যে অনেক বড় বড় ফেরাও বা বিশিষ্ট ক্ষমতাশালী মানুষদের মৃতদেহ এর মধ্যে সংরক্ষিত করা হতো। নানা ধরনের রাসায়নিক দ্রব্য, নানা ধরনের ভেষজ দ্রব্য, ঔষধি, যাতে এটা দীর্ঘদিন থাকে। তারা ভাবত, একটা এই স্থাপত্যের মধ্য দিয়েই তারা প্রমাণ করতেন যে তারা মৃত্যুর পরেও হয়তো জীবিত থাকবে। সেই জন্য নানা আসবাবপত্র তাদের কাছে রেখে দেওয়া হতো। পৃথিবীর বিভিন্ন মানুষদের দৃষ্টি আকর্ষণ করে, পর্যটকদের, গবেষকদের, এবং এটা আশ্চর্যতম বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি প্রধান দিক। ভারতে আমরা যদি দেখি, এই সেই সময়কার ঘরবাড়িগুলো, তার নির্মাণ পদ্ধতি, তার সাংগঠনিক দিক, যুক্তিসম্মত দিক, জ্যামিতিক দিক, তাদের বাড়িঘর, রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থা, বিরাট শস্য ভাণ্ডার, স্নানাগার, সব কিছুই কিন্তু তাদের উন্নত নাগরিক চরিত্রের নির্ধারক। সুতরাং এই স্থাপত্যগুলো পরবর্তী সময়ে আমরা যাদেরকে অনুসরণ করে আধুনিক সভ্যতার
নগরায়নের ক্ষেত্রে সেই সময়কার নগরায়নের দিকগুলো আমরা অনুসরণ করি। কী ধরনের প্রযুক্তি ছিল মিশরীয়দের ক্ষেত্রে স্থাপত্য নির্মাণের বা ভারতীয়দের ক্ষেত্রে, কারা কারা নিযুক্ত ছিলেন, কোন কোন মানুষ কত কষ্ট করে তাদেরকে জোর করে শ্রেণী বৈষম্য সমাজ ছিল, সাধারণত শ্রমিক দিয়ে, সাধারণ মানুষদের কিংবা কৃতদাসদের দিয়ে এই কাজগুলো করা হতো। সমাজের বিভিন্ন স্তরের কথা আমরা জানতে পারি, অর্থনৈতিক বৈষম্যের কথা জানতে পারি, পরিকাঠামোর কথা জানতে পারি, সংস্কৃতির এবং শিল্পের কথা জানতে পারি। চীনের ক্ষেত্রে যদি আমরা দেখি, চীনের এত বড় মহাপ্রাচীর আমরা যেটা দেখি, বহিঃশত্রুর আক্রমণ থেকে এই ধরনের বিরাট একটি মঙ্গোলীয়দের হাত থেকে বা বহিঃশত্রুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বিরাট একটি প্রাচীর নির্মাণ করা হয়েছিল। প্রাচীরটা এত চওড়া ছিল, সেখানে একসঙ্গে অনেকেই চলাফেরা করতে পারে। ঘোড়া নিয়ে চলে যেত এক ধার থেকে অন্য জায়গায়, তারা দেখত, পর্যবেক্ষণ করত এবং দেশ রক্ষার কাছে তার গুরুত্ব অপরিসীম। পরবর্তী পর্যায়ে এটা বিশ্বের সপ্তম আশ্চর্যতম বিষয়গুলোর মধ্যে একটি। এর নির্মাণ কৌশল, কী ধরনের কারিগরি বিদ্যা এখানে প্রয়োগ করা হয়েছে, এর সঙ্গে অর্থনৈতিক কী যোগ সাযুজ্য ছিল, হাজার হাজার মানুষ কাজ করতেন। ক্ষমতায়নের একটা দিক প্রকাশিত হয়। সুতরাং এই ধরনের স্থাপত্য নিয়ে গবেষণা, তার ইতিহাস চর্চা, বিভিন্ন সময় ইতিহাসবিদ, গবেষক, স্থপতি, শিল্পীদের ভাবিয়ে তুলেছে। গ্রীষ্মের ক্ষেত্রেও আমরা দেখি যে সেখানে নানা ধরনের স্থাপত্য, পাহাড় কেটে, পাথর দিয়ে তারা নানা ধরনের মন্দির, নানা ধরনের স্থাপত্য বা আর্কিটেকচার তৈরি করতেন, যা তাদের শিল্প সংস্কৃতি বা রেনেসার একটি প্রধান দিক। নানা ধরনের দেবদেবীর উদ্দেশ্যে তারা এই স্থাপত্যগুলো নির্মাণ করেছেন, নানা ধরনের মন্দির নির্মাণ করেছিলেন। মেসোপটেমিয়ার জিগুরাটের কথা আমরা বলতে পারি। এই ধরনের নানা ধরনের, বিশেষ করে গ্রিস, তো আমরা দেখছি যে গ্রিসের যে শৈলী, এই যে মন্দির নির্মাণ বা কারুকার্য বা তাদের গঠন প্রণালী, প্রযুক্তিবিদ্যা, নানা বিষয়, অর্থনৈতিক ক্ষেত্রে যতটা না হোক, এই দিকগুলোর ক্ষেত্রে এর গুরুত্ব অপরিসীম, যুগ যুগ ধরে যা বিশ্বের বিস্ময়। আমরা প্রাচীন ভারতের কথা যদি বলি, সেক্ষেত্রে অনেকে এ বিষয়ে গবেষণা করেছেন স্থাপত্য নিয়ে, সংস্কৃতি নিয়ে। এ.এল. ব্যাসাম, ইংরেজ ইতিহাসবিদ, পরে তিনি অস্ট্রেলিয়ার সারা বিশ্বের সমাদৃত ইতিহাসবিদ হিসাবে পরিচিত। এই কালচারাল হিস্ট্রি অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি ভারতের শিল্প, স্থাপত্য, সংস্কৃতি নিয়ে মনজ্ঞ বিবরণ, যুক্তিসম্মত বিশ্লেষণধর্মী লেখা তিনি করেছেন, নানা বিষয়ে আলোকপাত করেছেন। জেমস হ্যারি, তিনিও দ্য আর্ট অ্যান্ড আর্কিটেকচার অব দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এটা ভারতীয় উপমহাদেশের একটা গবেষণামূলক গ্রন্থ, নানা বিষয়ে আলোচনা করা হয়েছে। টমাস মেটকাফ রচনা করেছিলেন অ্যান ইম্পেরিয়াল ভিশন, ইন্ডিয়ান আর্কিটেকচার অ্যান্ড ব্রিটেনস রাজ, ব্রিটেনের সব রাজত্বকালে ব্রিটিশ
আমলে ভারতীয় স্থাপত্যের ওপর একটা ঔপনিবেশিক বা কলোনিয়াল ইম্প্যাক্ট ছিল, প্রভাব ছিল। সেটা তাদের ক্ষমতা, তাদের মর্যাদা, তাদের রীতিনীতি এই স্থাপত্যের মধ্য দিয়েই একেবারে প্রকাশ করা হয়েছিল। আমরা মধ্যযুগের স্থাপত্যগুলোর ক্ষেত্রে যদি দেখি, তাজমহল, দেওয়ানিয়াম, দেওয়ানি খাস, সুলতানি যুগের নানা ধরনের স্থাপত্য, সমাধি, এবং মুঘল যুগের যে স্থাপত্য, এবং সেই সঙ্গে যে ফোর্টগুলো নির্মাণ করা হয়েছিল, আগ্রার ফোর্ট, লালকেল্লা, তারপরে বিভিন্ন ধরনের মিনার, মসজিদ, এইগুলো স্থাপত্য শিল্পের ক্ষেত্রে শুধু নয়, এটা তাদের ক্ষমতা, মর্যাদা, তাদের প্রভাব সব কিছুর সঙ্গেই এটা জড়িত। ইতিহাসবিদদের বিভিন্ন সময় দৃষ্টি আকর্ষণ করেছে। এর ভেতরের অলঙ্করণ অসাধারণ। যেমন মিশরীয়দের যে পিরামিড, তার মধ্যে নানা ধরনের ছবি আঁকা ছিল, হাইরোগ্লিফিক লিপি বা এরকমের যে সমস্ত ছবিগুলো আমরা দেখি, সেটা শিল্প গবেষক, পর্যটক, চিন্তাবিদ সবাইদের ভাবিয়েছে। ঠিক তেমনি এখানেও আমরা যেমন তাজমহলের ভেতরের যে অলঙ্করণ বা বিভিন্ন কাজগুলো দেখি, যেখানে ভারতীয়দের সঙ্গে পারসিক একটা প্রভাব ছিল, ইসলামীয় রীতিনীতির প্রভাব ছিল স্থাপত্যের মধ্যে। এবং তাদের কলাকৌশল, যুক্তি বা পরবর্তী সময়ে এই স্থাপত্যবিদ্যা নিয়ে যারা গবেষণা করেন, তাদেরও নানাভাবে এটা সহযোগিতা করে। 19 শতকে ভারতে প্রাচীন স্থাপত্য নিদর্শন নিয়ে বিশেষভাবে চর্চা শুরু হয়েছে, অনুসন্ধান শুরু হয়েছিল। এক্ষেত্রে অনেক ইউরোপীয়রা এগিয়ে এসেছিলেন যে আমাদের প্রাচীন ভারতের এত স্থাপত্য, এত গুরুত্বপূর্ণ স্থাপত্য। জেমস ফার্গুসন, জেমস প্রিন্সেপ, তারা এ বিষয়ে চিন্তাভাবনা করেছেন। আমরা দেখি গুজরাট, রাজস্থান, হরিয়ানা, সাঁচি, সারনাথের পাটলিপুত্র, রাজগীর, নালন্দাতেও যে বিশ্ববিদ্যালয় সারা বিশ্বের বিস্ময়। প্রাচীন ভারতের এই স্থাপত্যগুলো, নালন্দার মতো বিশ্ববিদ্যালয় বা মহাবিহার, এরকম সোমপুরি, ভাগলপুরের মহাবিহার একদিকে স্থাপত্য, অন্যদিকে তাদের শিক্ষা, সংস্কৃতি, বৌদ্ধ শিক্ষা, এবং বিভিন্ন দেশ থেকে এখানে পড়াশোনার জন্য, বৌদ্ধ শিক্ষার জন্য আসতেন। শিক্ষার কেন্দ্র হিসাবে যার গুরুত্ব অপরিসীম। ভারতীয় নানা শিক্ষা বৌদ্ধ শিক্ষার সঙ্গে দেয়া হতো। স্থাপত্যের সঙ্গে অনেক জমিদাররা, অনেক সামন্ত প্রভুরা এখানে এই শিক্ষার্থীদের জন্য দান ধ্যান করতেন, ব্যয় নির্বাহ করতেন। শিক্ষক যারা ছিলেন তাদেরও এই খরচ মেটানো হতো। জমিদারদের দেওয়া বিভিন্ন সম্পদ, বিশেষ করে জমিদান তারা যেটা করতেন, সেখান থেকে যে অর্থ পাওয়া যেত সেটা দিয়ে এই বিশ্ববিদ্যালয়ের কাজগুলো পরিচালনা করা হতো, শিক্ষা সংক্রান্ত বা অন্য। পরবর্তী সময়ে আমরা জেনে তুর্কি আক্রমণে এই স্থাপত্যের বা এই ধরনের মহাবিহার বিশ্ববিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়। সাঁচির যে স্তূপ, তোরণ, তার অলঙ্করণ, তার গঠন বৌদ্ধ সংস্কৃতির সঙ্গে শুধু জড়িত নয়, পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদের একটা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে। সারনাথের কিংবা পাটলিপুত্র কিংবা রাজগীরের যে স্থাপত্যগুলো, গৌতম বুদ্ধকে নিয়ে যে ধরনের স্থাপত্য, সেগুলো যুগ যুগ ধরে মানুষদের দৃষ্টি আকর্ষণ করেছে, পর্যটকদের, গবেষকদের, চিন্তাবিদদের, ইতিহাসবিদদের। তার মধ্যে জেমস প্রিন্সেপের কথা বলা হলো, জেমস ফার্গুসন। তারপরে বাংলাদেশের আমরা জানি বর্তমান বাংলাদেশ
এবং পশ্চিমবঙ্গ মিলে যেটা অবিভক্ত বঙ্গদেশ ছিল, সেখানে চন্দ্রকেতুগড়, এ প্রত্নতাত্ত্বিক ধ্বংসাবশেষ, এগুলো স্থাপত্যের বড় নিদর্শন। কী রকম ছিল, কী পরিস্থিতি, যা পাহাড়পুরের কথা আমরা বলতে পারি। আধুনিককালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় পাশ্চাত্য রীতিতে সৌধ এবং অট্টালিকা নির্মিত হয়েছে। এটাকে আমরা প্রাসাদ নগরী বলতে পারি। এত প্রাসাদ, এত আর্কিটেকচার পৃথিবীর খুব কম দেশেই দেখা যায়। এ বিষয়ে অনেকে নানা ধরনের গবেষণা করে। স্থাপত্যর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কিংবা আমরা বড় ব্রিজের কথা, হাওড়া ব্রিজ, এটা একটা স্থাপত্য। কী ধরনের গঠনশৈলী সেখানে ছিল, আর এত স্থাপত্য যেটা এখানে কেন গড়া হয়েছিল, তার অর্থনৈতিক, সামাজিক কিংবা আমরা প্রশাসনিক বা সংস্কৃতির একটা বড় দিক বলে আমরা মনে করতে পারি। হাওড়ার বেলুড় মঠ, যেটাও স্থাপত্যর শিল্পের একটি উল্লেখযোগ্য নিদর্শন, স্যান্ডস্টোন দিয়ে যেটা তৈরি করে বাঙালি ইঞ্জিনিয়ারদের উদ্যোগে, তাদের কারিগরি বিদ্যার প্রয়োগ, তাদের চিন্তাভাবনার একটা বিশেষ দিক ছিল এটা। আমরা দিল্লির লালকেল্লা বলতে পারি। তারপরে দিল্লিতে যখন রাজধানী স্থানান্তরিত হলো, তখন স্থপতি ছিলেন লুটন, তার নেতৃত্বে নতুন শহর গড়ে উঠেছিল। মধ্যযুগে তো আমরা জানি অনেক শহর গড়ে উঠেছিল, যেটা স্থাপত্যের ইতিহাসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রাষ্ট্রপতি নিবাসের কথাও বলতে পারি, যার স্থাপত্য শৈলী যেমন বেলুড় মঠ কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, এর চমকপ্রদ, এটা বিশ্বের একটা বিস্ময়। এই স্থাপত্যের ইতিহাস মূলত ধর্মীয়, প্রশাসনিক, নান্দনিক উদ্দেশ্যে তৈরি হয়েছিল। প্রতিষ্ঠা কালটা আমরা জানতে পারি। অতীত বর্তমানে যে ফারাকটা, তুলনাটা, সেটাও আমরা কম বেশি জানতে পারি। বিভিন্ন ধরনের স্থাপত্য রীতির বৈশিষ্ট্য, বিবর্তন, তার ধারাবাহিকতা এই স্থাপত্য শিল্পগুলোর মধ্যে আমরা কম বেশি দেখতে পাই। ইউরোপীয় স্থাপত্য, ডোরীয় রীতি, গথিক রীতি, রোমান বা ভিক্টোরিয়া রীতি, নানা ধরনের রীতি ভারতীয় কেন বিশ্বের সব জায়গার শিল্পের ক্ষেত্রে আমরা দেখতে পাই। আর এই স্থাপত্য শিল্পগুলোর মধ্য দিয়ে একটা জাতীয় চেতনা, জাতীয় গর্ব, যেমন নালন্দা বিশ্ববিদ্যালয় সারা ভারত থেকে আসতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় যেমন একটা বড় স্থাপত্য, শুধুমাত্র শিক্ষার ক্ষেত্রে নয়, এটা সারা ভারতের কাছে, পৃথিবীর মানুষদের কাছে একটা অন্য রকমের একটা ভাবনা, জাতীয় এবং আন্তর্জাতিক একটা আবেদন রয়েছে। আমরা পুরীর জগন্নাথ দেবের মন্দির যদি বলি, সারা ভারতের লোক, সারা বিশ্বের লোক যেভাবে একাত্মতা অনুভব করে, যেটা আমাদের একটা সম্প্রীতির ক্ষেত্রে বা একাত্মতার ক্ষেত্রে, সংস্কৃতির ক্ষেত্রে যার গুরুত্ব অপরিসীম। এই স্থাপত্যগুলো একদিকে তাহলে ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, নান্দনিক, এমনকি কারিগরি বিদ্যার ক্ষেত্রেও জড়িত। অন্যদিকে এটা দেশের মর্যাদা বা জাতীয় আন্দোলনের উৎসাহের সঞ্চার করে তা তুলে ধরাও ইতিহাসবিদদের একটা বড় বৈশিষ্ট্য বা একটা বড় দিক বলা যায়।